হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি জিকে ট্রিক্স। ইজি জিকে ট্রিক্সের পরিবারে তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলের তরফ থেকে লক্ষ্য ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং এই ব্যাচের মাধ্যমে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানোর কথা সেই সমস্ত সাবজেক্টগুলো একে একে স্টার্ট হয়েছে। হিস্ট্রি স্টার্ট হয়েছে, জিওগ্রাফি স্টার্ট হয়েছে। হিস্ট্রিতে অলরেডি একটা ক্লাস করা হয়েছে, সেই ক্লাসে আমরা পড়েছি প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগ ঐতিহাসিক যুগ। সেখানে আমরা প্রস্তর যুগকে পেয়েছি, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। আজকে হিস্ট্রির সেকেন্ড ক্লাস, সেখানে আমরা পড়ব বা পেয়ে যাব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে। তো চলো শুরু করা যাক। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার আগে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা সভ্যতা, সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনই হোক আর বৈদিক সভ্যতাই হোক, যে কোনো একটা সভ্যতায় কিন্তু কখনোই হঠাৎ করে শুরু হয় না বা হঠাৎ করে তার শেষও হয় না। কোনো একটা সভ্যতার হাত ধরেই কিন্তু সেটি বিল্ড আপ করবে, ইকুয়ালি অন্য কোনো সভ্যতার হাত ধরেই তার সমাপ্তি ঘটবে। এই একই রকমভাবেই আমরা বা একই রকম প্যাটার্নও ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা দেখতে পাই। তো আমাদের সিন্ধু সভ্যতা কোন সভ্যতার হাত ধরে এসেছে, চলো সেটা দেখা যাক। সেই সভ্যতাটি হচ্ছে আমাদের তাম্রপ্রস্তর যুগ বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। এই তাম্রপ্রস্তর যুগ বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতার টাইম পিরিয়ডটা যদি একটু দেখো, এটা টাইম হচ্ছে 3500 থেকে 1000 BC। এটা তো মনে রাখবেই। তার সঙ্গে আর একটা কথা, এই 3500 থেকে 1000 BC টাইমটা যদি ভালো করে দেখো, এটা কিন্তু নব্যপ্রস্তর যুগের টাইমের মধ্যে আসছে। নব্যপ্রস্তর যুগের টাইমটা ছিল 4000 থেকে 1000 BC। তো আর তাম্রপ্রস্তর যুগটা হচ্ছে 3500 থেকে 1000 BC। তো তোমাদের বলেছিলাম যে কোনো সভ্যতা কিন্তু হঠাৎ করে চলে আসে না, তার জন্য তার আগের সভ্যতাটার ইম্প্যাক্ট কিন্তু অনেকটা বেশি। তো তাম্রপ্রস্তর যুগও কিন্তু নব্যপ্রস্তর যুগের হাত ধরেই এসেছে। আমাদের সিন্ধু সভ্যতাও একই প্যাটার্ন ফলো করে তাম্রপ্রস্তর যুগের হাত ধরেই এসেছে। তো তাম্রপ্রস্তর যুগের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? প্রথম কথা হচ্ছে টাইম পিরিয়ড মনে রাখবো, 3500 থেকে 1000 BC। তাম্রপ্রস্তর শব্দটি কোথা থেকে এসেছে? চ্যালকো, কথার অর্থ কপার বা তামা, এবং লিথিক স্টোন বা পাথর, অর্থাৎ এই যুগকে আমরা কপার স্টোন এজ বা তাম্রপ্রস্তর যুগ বলতে পারি বা চ্যালকোলিথিক পিরিয়ড। মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল। কোশ্চেন তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, কতবার পরীক্ষাতে এসেছিল এবং আবারও আসবে, যে ধাতু হিসাবে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল বা কোন ধাতুর সাথে মানুষ সবথেকে বেশি নয়, সর্বপ্রথম পরিচিতি লাভ করেছিল, সেটা হচ্ছে তামা। তারা পাথরের সাথেই তামার সংমিশ্রণে বিভিন্ন হাতিয়ার বা ইমপ্লিমেন্টস বা টুলস এগুলো তৈরি করত এবং পরবর্তীতে তারা সোনা, রূপা এবং সবশেষে লোহার সাথে পরিচিতি লাভ করেছিল। সবশেষে লোহার সাথে পরিচিতি লাভ বলার কারণ হচ্ছে, লোহার সাথে যখন পরিচিতি লাভ করেছিল তখন তার টাইম পিরিয়ডটা হচ্ছে 1000 থেকে 500 BC, মানে ওটা মোটামুটি বৈদিক পিরিয়ডের কন্টেম্পোরারি টাইম। ওই টাইমটাতে গিয়ে মানুষ লোহার সাথে পরিচিতি লাভ করেছিল। বৈদিক পিরিয়ড পড়ার সময় তোমরা দেখতে পাবে। নেক্সট হচ্ছে, এই যুগে পাথরের সাথে তামা, ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার, ইউজ করতো কি পাথরের ব্যবহার করতো, তামা এবং ব্রোঞ্জ, এই তিনটে জিনিসের ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে স্থানান্তর চাষের সূত্রপাত হয়েছিল। স্থানান্তর চাষ মানে যাকে ইংরেজিতে বলা হয় শিফটিং কাল্টিভেশন, ঠিক আছে। এটা এখনও ভারতবর্ষে, ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গাতে শিফটিং কাল্টিভেশন দেখতে পাই। শিফটিং কাল্টিভেশন মেনলি আসামের ঝুম চাষ, এক এক জায়গায় এক এক ধরনের নাম, তবে সব থেকে যেটা বেশি পরিচিত আসামের ঝুম চাষ। এখানে ব্যাপারটা কীরকম, যে এটা মেনলি পাহাড়ি এলাকায় দুর্গম পরিবেশে দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে করা হয় কি, কোনো একটা এরিয়াকে চাষাবাদের জন্য রেডি করা হয় এবং তারপরে সেই জায়গাটায় 3 থেকে 4 বছর কন্টিনিউয়াস চাষ করা হয়। তারপর সেখান থেকে শিফট করে অন্য একটা লোকেশন বা অন্য একটা জায়গাকেও সেমভাবেই চাষাবাদের জন্য রেডি করা হয়, সেখানেও 3-4 বছর চাষ করে আবার মুভ করা হয়। তো এইভাবে যে শিফট করে করে নতুন জায়গায় চাষের যে প্রসেস, এই জন্যই এর নাম হচ্ছে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। নেক্সট হচ্ছে এখানে রঙিন মৃৎপাত্রের প্রচলন। এখন পাত্র বা বাসন বলতে আমরা বেসিক্যালি আমাদের ঘরে দেখি যে অ্যালুমিনিয়াম এবং কাঁসা। তখন তো মানুষ মাটির জিনিসপত্র ব্যবহার করত। তো সেই মাটির জিনিসটাকে পুড়িয়ে তাকে কালার করার প্রসেস শিখেছিল এবং সেটা কখন? তাম্রপ্রস্তর যুগেই মানুষ শিখেছিল। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লোকেশন।
তাম্রপ্রস্তর যুগের নিদর্শন তো অনেক জায়গাতেই পাওয়া গেছে, তবে সব থেকে ভালো এবং যেটা পরীক্ষাতে বারবার আসে সেটা হচ্ছে চম্বল নদীর উপত্যকা। ঠিক আছে, চম্বল কোথায় পড়ছে? আমাদের মধ্যপ্রদেশে। চম্বল নদীর উপত্যকাতেই কিন্তু আমাদের তাম্রপ্রস্তর যুগের নিদর্শন আমরা দেখতে পাই। এবং এই যুগকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রি হরপ্পান এজ, নেক্সট হরপ্পান এজ, তারপর পোস্ট হরপ্পান এজ। প্রি হরপ্পান পোস্ট হরপ্পান তো দরকার নেই, বাট হরপ্পান এজ বা এটাই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, এটা আমাদের দরকার আছে। তো তোমাদের বলেছিলাম যে হরপ্পা সভ্যতাও কোনো একটা সভ্যতার হাত ধরে এসেছে, তো সেটা কি? তাম্রপ্রস্তর যুগের হাত ধরেই কিন্তু তার আগমন ঘটেছে। তো চলো এবারে শুরু করা যাক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার টাইম পিরিয়ডটা তোমাদের একটু আগেই বললাম, 2500 থেকে 1750 BC। এটাকে মনে রাখতে হবে। সিন্ধু নদী ও তার উপনদীর তীরে যে তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল সেটাই হচ্ছে সিন্ধু সভ্যতা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে সিন্ধু নদী ও তার যে সমস্ত উপনদী তাদের তো তীরে গড়ে উঠেছিল, এটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল এবং তার সঙ্গে এটা নগর কেন্দ্রিক, মানে এটা রুরাল নয়, এটা হচ্ছে আরবান সিভিলাইজড, বা এই সভ্যতাটা ছিল শহুরে সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা, এটা মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতার প্রথম সাইট হচ্ছে হরপ্পা সভ্যতা, তাই একে হরপ্পা সভ্যতাও বলা হয়। সিন্ধু ও হরপ্পা সভ্যতার বেশিরভাগ স্থান কোন নদীর তীরে? সরস্বতী মানে নদীর তীরে গড়ে ওঠায় একে ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন বলা হয়। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে সিন্ধু সভ্যতার প্রথম নামকরণ করেছিলেন স্যার জন মার্শাল, এটা কিন্তু মনে রাখতে হবে। স্যার জন মার্শাল সিন্ধু সভ্যতার প্রথম নামকরণ করেছিলেন এবং তিনি কে ছিলেন? ASI এর অধিকর্তা। এবার ASIটা কি? ASIটা হচ্ছে, যার ফুল ফর্ম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ। ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ আমাদের রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে তার রক্ষণাবেক্ষণের কাজ করে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে যে সমস্ত হিস্টোরিক্যাল প্লেস যেগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রয়েছে। প্রতিটা দেশের প্রত্নতাত্ত্বিক সাইটগুলোকে রক্ষা করার জন্য সেই দেশের নিজস্ব একটা সংস্থা রয়েছে, সেরকমই ভারতের একটা সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটাকে প্রতিষ্ঠাকে করেছিলেন আলেকজান্ডার কানিংহাম, প্রতিষ্ঠা করেছিলাম। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? দিল্লিতে অবস্থিত। বেশ, এরপরে আমরা পড়ব লোকেশন। লোকেশন বলতে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সিন্ধু সভ্যতার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লোকেশন পড়ব এবং এটা খুব খুব ইম্পর্টেন্ট। নাদার্ন মোস্ট পয়েন্ট কি রয়েছে? মান্ডা। মান্ডা কোথায় পড়ছে? বর্তমান জম্মু কাশ্মীর। এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে কোন নদীর পাশে পড়ছে? চেনাব বা চন্দ্রভাগা, যে সিন্ধুর উপনদী তার পাশেই পড়ছে। সাউদার্ন মোস্ট পয়েন্ট বা দক্ষিণতম বিন্দু কোনটা? দক্ষিণতম বিন্দু হচ্ছে দাইমাবাদ, যেটা বর্তমান মহারাষ্ট্রতে পড়ছে এবং রিভার প্রভারার পাশে পড়ছে, রিভার প্রভারা। ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে আলমগীরপুর, কোথায় পড়ছে? উত্তরপ্রদেশে। পূর্বতম বিন্দু আলমগীরপুর, রিভার হচ্ছে হিন্দনের পাশে। এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে সুতাকেঞ্জদার, যেটা কোথায় পড়ছে? পাকিস্তান। এক্স্যাক্ট লোকেশন জিজ্ঞেস করলে হবে বেলুচিস্তান, বেলুচিস্তানটা তো পাকিস্তানের মধ্যেই পড়ছে, তো তাই তোমাদের এখানে পাকিস্তানটাই লেখা আছে। সুতাকেঞ্জদার পাকিস্তান, রিভার দাস্ক এর পাশে অবস্থান করছে। বেশ, এই 4টে লোকেশন তোমরা মনে রাখবে। এখানে সিন্ধু সভ্যতার ম্যাপটা দেওয়া হয়েছে, এই ম্যাপটা তোমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। দেখো এখানে দাইমাবাদ রয়েছে সাদার্ন মোস্ট পয়েন্ট, এখানে মান্ডা রয়েছে নাদার্ন মোস্ট পয়েন্ট, এখানে সুতাকেঞ্জদার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অ্যান্ড আলমগীরপুর ইস্টার্ন মোস্ট পয়েন্ট। এখান থেকে আরও যেগুলো পাবে, দেখো হরপ্পা এখানে পেয়ে যাচ্ছি, এখানে আমরা মহেঞ্জোদারোকে পেয়ে যাচ্ছি, নেক্সট আমরা পাবো লোথালকে পাবো, ধোলাভিরাকে এখানে পেয়ে যাচ্ছি, রাখিগাড়ি পাচ্ছি, কালীমঙ্গান। যখন তো আমরা সাইটগুলো পড়বো তখন এই ছবিটা আমাদের হেল্প করবে তার লোকেশনটাকে চিনতে। নেক্সট সাইট হচ্ছে, মানে নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট। কতগুলো সাইট আমাদের পড়তে হবে, বেসিক্যালি ইম্পর্টেন্ট সাইটগুলোই আমরা এখানে রেখেছি, ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে। তো প্রথমেই রয়েছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা নিজেই একটা ইম্পর্টেন্ট সাইট। হরপ্পা সভ্যতা প্রথম আবিষ্কৃত স্থান সিন্ধু সভ্যতার, তাই তার নাম অনুসারে এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। এটাকে আবিষ্কার করেছিলেন কে? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে।
এটি ইরাবতী অথবা রাভি যে সিন্ধুর একটা উপনদী তার পাশে গড়ে উঠেছিল। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। বৃহৎ শস্যাগার আবিষ্কার হয়েছে, মানে লার্জেস্ট গ্র্যানারি রয়েছে এখানে। এবং এই সভ্যতার 6টি স্তর, 6টি স্তর মানে এটাকে খোদাই করে নিচের দিক থেকে 6টা লেয়ার পাওয়া গেছে, তাই বলা হচ্ছে এই সভ্যতার 6টি স্তর। এবং লাস্ট হচ্ছে কপার চ্যারিয়েট, ঠিক আছে, তামার একটি রথ পাওয়া গেছে। তো হরপ্পা সভ্যতা থেকে কি কি মনে রাখবো চলো দেখে নিই আরেকবার। এখান থেকে মনে রাখবো হরপ্পা সভ্যতা হচ্ছে প্রথম আবিষ্কৃত সাইট সিন্ধু সভ্যতার। নেক্সট হচ্ছে এটি আবিষ্কার করেছেন কে? দয়ারাম সাহানি। কত সালে আবিষ্কার করেছেন? 1921 সালে। কোন নদীর তীরে অবস্থিত? রাভি অথবা ইরাবতীর তীরে। বর্তমান লোকেশন হচ্ছে পাকিস্তান। বৃহৎ শস্যাগার মানে লার্জেস্ট গ্র্যানারি এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে। আর হচ্ছে 6টি স্তর, এটা হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয়, তবু মনে রাখবে। আর একটা হচ্ছে লাস্ট যে কপার চ্যারিয়েট মানে তামার রথ এখানে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা সাইট। এর আবিষ্কর্তা হচ্ছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সময়কাল হচ্ছে 1922 সাল। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। এটি সিন্ধু নদীর তীরেই অবস্থান করছে। বৃহৎ স্নানাগার, এটা তো খুব ইম্পর্টেন্ট। ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া যায় দেখতে। সভ্যতার 9টি স্তর। নেক্সট ইম্পর্টেন্ট লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে যতগুলো সাইট আমরা পড়ব তাদের মধ্যে থেকে মহেঞ্জোদারো হচ্ছে বৃহত্তম সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, এবং এটি একটা ইউনেস্কো সাইট। তবে ইউনেস্কো সাইটটা আমাদের ভারতের নয়, এটা পাকিস্তানের ইউনেস্কো সাইট। তাহলে আরেকবার দেখে নিই কী কী পড়বো। মহেঞ্জোদারোর মধ্যে মহেঞ্জোদারোর আবিষ্কর্তার নাম পড়বো, যিনি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে আবিষ্কার করেছেন? 1922 সালে। বর্তমানে এর লোকেশন পাকিস্তান। আমরা ম্যাপটা দেখে নেব পড়ার সময়। সিন্ধু নদীর তীরে এটা অবস্থান করছে। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, গ্রেট বার্থ পাওয়া গেছে, ব্রোঞ্জের নর্তকী মূর্তি, এবং সভ্যতার 9টি স্তর। এটা তোমরা জেনে রাখো, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তবে এটা ইম্পর্টেন্ট, যেটা লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা সিন্ধু সভ্যতার সব থেকে বড় সাইট এবং এই ইউনেস্কো সাইট। এই ইউনেস্কো সাইটটি তোমাদের এবারে যে মিসলেনিয়াস হলো 2023-এর আগের মিসলেনিয়াস পরীক্ষাটাতে কোশ্চেনটা এসেছিল যে মহেঞ্জোদারো ইউনেস্কো সাইট সেটা কোন দেশের, ঠিক আছে। এটা অ্যান্সার হবে পাকিস্তানের, এটা ইউনেস্কো সাইট। নেক্সট হচ্ছে সাইট সুতাকাঞ্জদর। সুতাকাঞ্জদর থেকে বেশি কিছু মনে রাখার দরকার নেই, তবে জেনে রাখো এর আবিষ্কর্তা হচ্ছে MS স্টেইন, এটা মনে রাখবে। সময়কালটা মনে রাখবে 1927। বেলুচিস্তানের 10 রিভারের পাশে গড়ে উঠেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটি মেনলি উপকূলীয় বাণিজ্য কেন্দ্র, এটা হচ্ছে বাণিজ্য কেন্দ্র, ঠিক আছে। এটা একটা পোর্ট, সুতাকাঞ্জদরটা হচ্ছে একটা পোর্ট। বেশ, নেক্সট হচ্ছে চাহানুদারু, ঠিক আছে। চাহানুদারুটাকে আবিষ্কার করেছিলেন কে? NG মজুমদার। এর সময়কাল হচ্ছে 1931 সাল। সিন্ধু প্রদেশে এটি অবস্থিত। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্টিফাইড সিটাডেল বা দুর্গ, এটা খুব ইম্পর্টেন্ট। চাহানুদারোতে জিজ্ঞেস করে ফর্টিফাইড সিটাডেল বা দুর্গ কোথায় দেখতে পাওয়া যায়। চাহানুদারোতে বুলাক কাট এবং টেরাকোটা, এই তিনটেই চাহানুদারো থেকে ইম্পর্টেন্ট। যে এই জিজ্ঞেস করতে পারে যে ফর্টিফাইড সিটাডেল, বুলাক কাট এবং টেরাকোটা কোথায় দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে চাহানুদারু। নেক্সট হচ্ছে কালীবঙ্গান। কালীবঙ্গান খুব ইম্পর্টেন্ট একটা সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। আবিষ্কর্তা হচ্ছে অমলেন্দু ঘোষ। কালীবঙ্গান শব্দটি এসেছে কোথা থেকে? ব্ল্যাক ব্যাঙ্গেলস মানে কালো চুড়ি থেকে পাওয়া গেছে, ঠিক আছে। এটা লোকেশন খুব ইম্পর্টেন্ট, রাজস্থান আমাদের ভারতের। ঘাঘর রিভারের তীরে এটা অবস্থান করছে। এবং নেক্সট হচ্ছে পয়েন্ট, এখান থেকে 7টি ফায়ার অ্যাল্টার্স মানে 7টি অগ্নিবেদী পাওয়া গেছে, ফায়ার অ্যাল্টার্স। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার যেখান থেকে ধানের তুষ পাওয়া গেছে, রাইস হাস্ক, এবং কর্ষিত জমি অর্থাৎ লাঙলের ব্যবহার পাওয়া গেছে। তো চলো আরেকবার দেখে নিই কালীবঙ্গান থেকে কি কি মনে রাখবো। কালীবঙ্গান থেকে মনে রাখবো এটার আবিষ্কর্তা কে আসলে অমলেন্দু ঘোষ। শব্দটি এসেছে ব্ল্যাক বেঙ্গলস কালো চুড়ি থেকে। লোকেশন অবশ্যই মনে রাখবো আমাদের ভারতেই এটা লোকেট করছে, রাজস্থানের ঘাঘর রিভারের তীরে। এবং নেক্সট ইম্পর্টেন্ট 7টি ফায়ার অ্যাল্টার্স, 7টি অগ্নিবেদী, এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট ধানের তুষ মানে রাইস হাস্ক পাওয়া গেছে, এবং পাওয়া গেছে লাঙলের ব্যবহার অর্থাৎ কর্ষিত জমি এখানে দেখতে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে রোপার। রোপারের ক্ষেত্রে শুধু মনে রাখবো এর আবিষ্কর্তার নাম YD শর্মা, 1953 সাল, এবং এটার লোকেশন পাঞ্জাবের শত্রুদ্র নদীর তীরে অবস্থিত। বাস হয়ে গেছে।
এরপরে লোথাল। লোথাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, লোথালের সব কিছুই মনে রাখতে হবে। লোথালের আবিষ্কর্তার নাম মনে রাখতে হবে, যিনি হচ্ছেন এস.এ. রাও। তার সময়কাল হচ্ছে 1953 সাল। লোথালকে বলা হয় গেটওয়ে অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, গেটওয়ে মানে প্রবেশ পথ। লোথাল যেহেতু একটা পোর্ট ছিল, বন্দর ছিল, তাই লোথালকে বলা হতো গেটওয়ে অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা আমাদের ভারতেই অবস্থান করছে, গুজরাটের সবরমতী নদীর তীরে লোথাল অবস্থান করছে। আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড, ডক যেখানে জাহাজের নোঙর টানা হয় সেগুলোকে ডক বলা হয়। তো এটা হচ্ছিল আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড এবং বিশ্বের প্রাচীনতম নদী বন্দর। অ্যানিসেন্ট অফ ইন্দাস সিভিলাইজেশন, মানে অ্যানিসেন্ট এই কথাটার মানে হচ্ছে যে বিশ্বের প্রাচীনতম, ঠিক আছে, একদম ওল্ডেস্ট রিভার পোর্ট আমাদের লোথাল। এখানে ছেলে ও মেয়ে একসাথে কবর দেওয়ার নিদর্শন দেখতে পাওয়া গেছিলো এবং যে ফায়ার অ্যাল্টার্সগুলো দেখতে পাওয়া, মানে আমরা কালীবঙ্গানে দেখেছিলাম যে 7টি ফায়ার অ্যাল্টার্স পাওয়া গেছে যেখানে, তো সেটা লোথালেও পাওয়া গেছে, বাট লোথালের আকৃতিটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এবং সার্কুলার টাইপ। ঠিক আছে, তো আরেকবার দেখে নিই লোথাল থেকে কী কী পড়তে হবে। লোথালের আবিষ্কর্তার নাম মনে রাখবে এস.এ. রাও, তার সময়কালটা মনে রাখবে, এটা মনে রাখবে গেটওয়ে অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোথায় অবস্থান করছে, গুজরাটের সবরমতী নদীর তীরে। আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড বিশ্বের প্রাচীনতম নদীবন্দর, ছেলে মেয়েকে একসাথে কবর দেওয়া হয়, বাস এইটুকুই। আর ফায়ার অ্যাল্টার্সটা তোমাদের মনে রাখার দরকার নেই, বাস জেনে রাখো। আলমগীরপুর, এটা আগেই বলেছি, আলমগীরপুর হচ্ছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, মানে সব থেকে পূর্বতম বিন্দু, সব থেকে নয় অ্যাকচুয়ালি পূর্বতম বিন্দু হচ্ছে আলমগীরপুর এবং এর আবিষ্কর্তা হচ্ছে ওয়াই.ডি. শর্মা 1958, জাস্ট এইটুকুই। এরপরে হচ্ছে নেক্সট সাইট বানোয়ালি। বানোয়ালি কোথায় পড়ছে, আগে পড়ি বানোয়ালির আবিষ্কর্তাকে। বানোয়ালির আবিষ্কর্তা হচ্ছে আর.এ. বিশদ, কত সাল, 1973 থেকে 1974 সালে। বানোয়ালির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো লাইন, একটা তো হচ্ছে হিসার, অবস্থান করছে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে। কোন নদীর তীরে, রাঙ্গই রিভারের তীরে, এবং তার সাথে টেরাকোটার রেপ্লিকা অফ প্লাউ, মানে হচ্ছে কর্ষিত যে জমির নিদর্শন সেটা আমরা বানোয়ালি থেকে পাই, মানে অ্যাকচুয়ালি লাঙলের যে ব্যবহার সেটার নিদর্শনও বানোয়ালি থেকে পেয়ে যায়। বানোয়ালি থেকে দুটো মনে রাখবে, এর আবিষ্কর্তা হচ্ছে আর.এ. বিশদ, কোথায় অবস্থান করছে, রাঙ্গই নদীর তীরে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে, এবং কি পাওয়া গেছে, টেরাকোটা রেপ্লিকা অফ প্লাউ। নেক্সট হচ্ছে মেহেরগড়। মেহেরগড় সভ্যতাটা একটু প্রাচীন সভ্যতা। মেহেরগড় সভ্যতা আবিষ্কর্তা হচ্ছে জে ফ্যাশোয়া জারিজ, বা শর্ট ফর্ম হচ্ছে জে.এফ. জারিজ। এর টাইম পিরিয়ডটা খুব ইম্পর্ট্যান্ট। মেহেরগড় সভ্যতার টাইম পিরিয়ড 2500 থেকে 7000 বিসি পর্যন্ত টাইম পিরিয়ড মেহেরগড় সভ্যতার। মেহেরগড় সভ্যতাকে ডিসকভার করা হয়েছে 1974 সালে। এটি নব্যপ্রস্তর যুগে, ঠিক আছে, নিওলিথিক পিরিয়ডের একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু হচ্ছে আরবান সিভিলাইজেশন, বাট মেহেরগড় সভ্যতা কিন্তু গ্রাম কেন্দ্রিক সভ্যতা, এটা একটু মনে রাখবে, এটা কন্ট্রাস্টে আছে, এটা একটু মনে রাখবে। মেহেরগড় সভ্যতার 7টি স্তর খোদাই করে পাওয়া গেছে এবং প্রথম চাষের প্রমাণ পাওয়া যায় মেনলি কটন, এছাড়া গম বার্লি। এটা তো খুবই ইম্পর্টেন্ট লাইন, জিজ্ঞেস তোমাদের এটাই করবে যে প্রথম চাষের প্রমাণ পাওয়া গেছে কোথায়, মেহেরগড় সভ্যতা। প্রথম তুলা চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে, সেটাও মেহেরগড় সভ্যতা। আর যদি জিজ্ঞেস করে যে প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া গেছে, সেটা কিন্তু কোলদিহা, উত্তরপ্রদেশ, ভারতে। বাট মেহেরগড় কিন্তু ভারতে নয়, মেহেরগড় পাকিস্তানে পড়ছে। ঠিক আছে, মেহেরগড় থেকে এইটুকুই মনে রাখবে, তার আবিষ্কর্তার নাম, তার টাইম পিরিয়ড, কত সালে আবিষ্কার হয়েছে, এটা একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা এবং এখানে চাষের প্রথম প্রমাণ পাওয়া যায় মেনলি কটন। বেশ, এরপরে হচ্ছে রাখিগাড়ি। রাখিগাড়িটা কোথায় অবস্থান করছে, রাখিগাড়ি হরিয়ানার হিসারে অবস্থান করছে এবং তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে লার্জেস্ট ইন্ডিয়ান সাইট অফ ইন্দাস সিভিলাইজেশন। আমরা মহেঞ্জোদারো পড়ার সময় পড়েছিলাম যে মহেঞ্জোদারোটা ছিল কি, লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, বাট রাখিগাড়িটা হচ্ছে লার্জেস্ট সাইট, বাট সেটা ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছে, এরকম একটা লার্জেস্ট সাইট। কি পাওয়া গেছে, ফিমেল ফিগার পাওয়া গেছে। ফিমেল ফিগার মানে একটা ফিমেল ফিগারের একটা কি ফসিলস পাওয়া গেছে। নেক্সট হচ্ছে ধোলাভিরা আছে। ধোলাভিরা খুব ইম্পর্টেন্ট এবং ধোলাভিরা ভীষণ আপডেট। ধোলাভিরার আবিষ্কর্তা হচ্ছে জে.পি. যোশী, এর সালটা হচ্ছে 1967 থেকে 68 সাল ধোলাভিরাকে আবিষ্কার করা গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধোলাভিরা থেকে পয়েন্ট, ধোলাভিরা কোথায় অবস্থান করছে, ধোলাভিরা গুজরাট, ইন্ডিয়াতে অবস্থান করছে। এটা মনে রাখবে যে ধোলাভিরা কোথায় অবস্থান করছে, গুজরাট, ইন্ডিয়া।
ধোলাভিরা শুনি নয়, এটা লুনি হবে, লুনি নদীর তীরে অবস্থান করছে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেয় যে ধোলাভিরাতে কি দেখতে পাওয়া যায়, জল সংরক্ষণ ও সেচ খাল, ওয়াটার রিজার্ভেয়ার এবং ওয়াটার ইরিগেশন। এই জন্য ধোলাভিরাকে ভীষণ আপডেট বলা হয়, কারণ ধোলাভিরাতে আমরা চাষাবাদের জন্য জল সংরক্ষণ এবং সেচ খাল নির্মাণ, ওয়াটার রিজার্ভেয়ার এবং তার সঙ্গে ইরিগেশনের প্রমাণ পাই। সব থেকে নতুন আবিষ্কৃত সাইট আমাদের ধোলাভিরা, এবং এটি একটা ইউনেস্কো সাইট, এটা ভারতের ইউনেস্কো সাইট। ঠিক আছে, এই যে ছবিটা দেখছো এটা জল সংরক্ষণ মানে ওয়াটার রিজার্ভেয়ারের একটা ছবি তৎকালীন। তাহলে ধোলাভিরা থেকে কী কী মনে রাখবো? ধোলাভিরা থেকে মনে রাখবো ধোলাভিরার আবিষ্কর্তা কে রয়েছেন, জেপি যোশী, 1967-68 সাল। ধোলাভিরার লোকেশন কোথায়? ধোলাভিরা আমাদের গুজরাটের মধ্যে পড়ছে, ইন্ডিয়া। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই যে এটা জল সংরক্ষণ ও সেচ খালের নিদর্শন এখানে দেখতে পাওয়া গেছিলো। সব থেকে নতুন আবিষ্কৃত সাইট, এবং এটা আমাদের ইউনেস্কো সাইট। ভারতের যে ইউনেস্কো সাইট রয়েছে 43টা, তার মধ্যে 40তম ইউনেস্কো সাইট হচ্ছে আমাদের ধোলাভিরা। ঠিক আছে, এতগুলোই সাইট আমরা পড়বো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এতগুলোই ইম্পর্টেন্ট সাইট রয়েছে, মোটামুটি এখান থেকেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এরপরে নেক্সট গোটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো, শুধুমাত্র একটা সাইটে নয়, গোটাটার। ঠিক আছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে টাউন প্ল্যান। টাউন প্ল্যান থেকে আমরা কি পড়বো? হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতা যেহেতু আমরা জানি এটা একটা নগর কেন্দ্রিক বা একটা আরবান সিভিলাইজেশন ছিল, তো তার মূল বৈশিষ্ট্যই হতে হবে নগর পরিকল্পনা, কিভাবে নগরটাকে পরিকল্পিতভাবে সাজিয়েছিল। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। এই নগরটা দুর্গ দ্বারা ঘেরা থাকতো। ঠিক আছে, সিটাডেল, ফর্টিফাইড সিটাডেল, নগরগুলি দুর্গ দ্বারা মানে অন্য কোনো শত্রুর আক্রমণ রক্ষা হেতু দুর্গ দ্বারা নগরগুলো ঘেরা থাকতো। পোড়া ইটের ব্যবহার দেখতে পাওয়া যায়, তবে শুধুমাত্র কালীবঙ্গান ও লোথালেই দেখতে পাওয়া যায়। পোড়া ইটের ব্যবহার প্রচলন ছিল, তবে শুধুমাত্র তার নিদর্শন কালীবঙ্গন এবং লোথালেই আমরা দেখতে পাই। তো টাউন প্ল্যান শেষ হলো। এরপরে হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচারাল। সোশ্যাল মানে সামাজিক, এবং কালচার মানে তার মধ্যে ধর্মীয় ব্যাপারটা চলে আসবে, সংস্কৃতি। তো হরপ্পা সভ্যতা ছিল আমাদের কি মাতৃতান্ত্রিক। ঠিক আছে, মাতৃতান্ত্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতা হচ্ছে আমাদের মাতৃতান্ত্রিক সভ্যতা। এখানে নেচারকে পুজো করা হতো। নেচার বলতে তারা বৃক্ষ, আগুন, বিভিন্ন জীবজন্তু, ঠিক আছে, ইউনিকর্ন, লিঙ্গ ও যোনি পূজাও করতো। পুরুষ শক্তির মধ্যে ছিল পশুপতি শিব। সেই পশুপতি শিব যিনি 5টি মানে এনিম্যালস বা পশু দ্বারা পরিবৃত ছিলেন। কী কী পশু? বাঘ, হাতি, গন্ডার, মোষ ও 2টি হরিণ। মনে রাখতে হবে এখান থেকে। ঠিক আছে, সোশ্যাল এবং কালচার থেকে যেটি মনে রাখবে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। তারা নেচার পুজো করত। নেচারের মধ্যে বৃক্ষ, আগুন, বিভিন্ন ইউনিকর্ন, ঠিক আছে, জীবজন্তু, ইউনিকর্ন, লিঙ্গ এবং যোনি পূজা হতো। এবং পশু শক্তি ছিল পুরুষ শক্তির মধ্যে। এই শিব মানে পুরুষ শক্তির মধ্যে পশু শক্তি শিবের পূজা করা হতো। এই শিব বা এই পশুপতি শিব যিনি 5টি কি অ্যানিম্যালস দ্বারা পরিবৃত ছিলেন, যেমন বাঘ, হাতি, গন্ডার, মোষ ও 2টি হরিণ। ঠিক আছে, এরপরে হচ্ছে শিল। এই শিল মূলত স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথর দ্বারা নির্মিত ছিল। এই শিল হচ্ছে 2 প্রকারের ছিল, একটা হচ্ছে স্কোয়ার বর্গাকার, একটা রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার টাইপ। এইখানে সবটাই মনে রাখতে হবে। শিল মূলত স্টিয়াটাইট নামক এক ধরনের নরম পাথর দ্বারা নির্মিত ছিল, এবং শিল 2 প্রকারের ছিল, একটা হচ্ছে স্কোয়ারে কি থাকতো? ইনস্ক্রিপশন বা লিপি, এবং তার সাথে প্রাণীর ছবি খোদাই করা থাকতো। আর আরেক ধরনের হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার, এখানে শুধুমাত্র ইনস্ক্রিপশন বা লেখালেখিই থাকতো। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট লিপি, এটা তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লিপি। লিপি হচ্ছে সিন্ধু সভ্যতার লিপি হচ্ছে হায়ারোগ্লিফিক লিপিতে লেখা হয়। মানে সিন্ধু সভ্যতার যে লিপি বা যে ইনস্ক্রিপশনের কথা আমরা বললাম একটু আগে, সেটা স্ক্রিপ্ট হচ্ছে হায়ারোগ্লিফিক লিপিতেই লেখা হতো, যার পদ্ধতিটা হচ্ছে ব্রুস্টোফেডন স্টাইল, এটা মনে রাখতে হবে। এবং যার
যেটি ডান দিক থেকে বাঁ দিকে লেখা থাকতো। মানে আমরা শুরু করি কি বাঁ দিক থেকে ডান দিকে লিখতে শুরু করি, কিন্তু ওটা লেখা থাকতো ডান দিক থেকে বাঁ দিকে, যার পাঠ উদ্ধার আজও সম্ভব হয়নি। এখানে পুরোটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। লিপির ক্ষেত্রে তোমাদেরকে পুরোটাই মনে রাখতে হবে। সিন্ধু সভ্যতার লিপি ছিল হায়ারোগ্লিফিক লিপি এবং তার পদ্ধতি ছিল ব্রস্টোফেডন স্টাইল, যেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো এবং যার পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। এরপরে হচ্ছে জীবিকা। জীবিকা বা বলতে পারো কিভাবে তারা জীবনটাকে নির্বাহ করত, মূলত ছিল কৃষিভিত্তিক, ঠিক আছে। তবে পশুপালন করা হতো। কৃষিজাত দ্রব্যের মধ্যে তারা মেনলি চাষ করতো গম, যব, বার্লি, ধান, রাই, এই 5টা শস্যই তোমাদের মনে রাখতে হবে। এবং তার সাথে কিছু বাণিজ্য চলতো, সুমেরু মেসোপটেমিয়ার সাথে জলপথে বাণিজ্য চলতো। এই ছিল তাদের জীবিকা অর্জনের পদ্ধতি। এরপরে ব্যবসায়িক সম্পর্ক, যেহেতু বাণিজ্য চলতো সেহেতু ব্যবসায়িক সম্পর্ক তো থাকতে হবেই কারো না কারোর সাথে। তো আফগানিস্তানের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, ইরানের সাথে ছিল, মেসোপটেমিয়ার সাথে ছিল, এই সমস্ত দেশগুলোর সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। তো আফগানিস্তানের সাথে যে ব্যবসা কেন্দ্র, এগুলো যেগুলো লেখা আছে শর্তুঘাই, মুন্দিগাক, নামজাগা, এগুলো হচ্ছে এক একটা ব্যবসা কেন্দ্র। আফগানিস্তানের ইরানের ক্ষেত্রে তেপেইয়া, শাহর ইশাক্ত, মেসোপটেমিয়ার ক্ষেত্রে সুরা ও কিস, এইগুলো হচ্ছে এক একটা ব্যবসায়িক কেন্দ্র। এরপরে আমদানি কি কি করতো, সোনা আমদানি করতো কোথা থেকে, আফগানিস্তান, পারস্য, কর্ণাটক থেকে সোনা। রূপা আমদানি করতো আফগানিস্তান, ইরান থেকে। তামা হচ্ছে খেত্রি থেকে, রাজস্থানের খেত্রি থেকে। সীসা রাজস্থান থেকে। লাপিস লাজুলি, এটা ইম্পর্ট্যান্ট মনে রাখবে, শর্তুঘাই খনি। এবং শঙ্খ তারা কাথিয়াবাড় থেকে আমদানি করতো। এই পেজটার মধ্যে মেনলি মনে রাখবে যে ব্যবসায়িক সম্পর্ক আফগানিস্তানের এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, ব্যবসা কেন্দ্র অ্যাকচুয়ালি। আফগানিস্তানের নাম মনে রাখবে শর্তুঘাই, মুন্দিগাং, নামজাগা। ইরানেরটা মনে রাখবে তেপেইয়াটা মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে, এবং মেসোপটেমিয়ার ক্ষেত্রে সুরা ও কিস। আর আমদানি দ্রব্যগুলোর মধ্যে সোনা কোথা থেকে আমদানি করা হতো, তামা মেনলি কোথা থেকে আমদানি করা হতো, এবং লাপিস লাজুলি, এই 3টে বেশি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। আগেই বলেছি প্রথমেই যে লোহার ব্যবহার আমরা বৈদিক পিরিয়ডেই জেনেছি বা শিখেছি। ক্যাপিটাল সিটি ছিল এখানকার হরপ্পা, মহেঞ্জোদারো, এবং পোর্ট সিটিগুলোর মধ্যে ছিল লোথাল, সুতাকাঞ্জদার এবং বালাকোট। সো ঠিক আছে স্টুডেন্টস, এখানেই তোমাদের থ্যাংক ইউ, এখানেই তোমাদের হিস্ট্রি ক্লাসটা আজকে শেষ হলো। কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করবে, অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। এবং ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।